আপনারা এই নির্বাচনটা করতে যাচ্ছেন দ্বৈত নাগরিকত্ব নিয়ে এবং গ্রিন খেলাপি হওয়া সত্ত্বেও। তার মানে হচ্ছে এই যে গ্যাপটা আপনি করে যাচ্ছেন, ক্ষমতায় যাওয়ার পর আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, কোনো কারণে যদি পরিস্থিতি ঘুরে যায় এই প্রত্যেকটা ঘটনা আপনাদেরকে ছোবল মারবে। অর্থাৎ প্রশ্ন এসে দেবে, আপনার নমিনেশন তো বাতিল হয়ে গেছে, আপনার সদস্যপদ বাতিল, এটা আসলে কি? এই সমস্ত প্রশ্ন তখন আসবে। কারণ এই বাংলাদেশ আমি চিনি, এই বাংলাদেশ কখন কোথায় কিভাবে কি করে সেগুলো আমরা জানি। এখন সমস্ত লেকুনা বা ছিদ্রগুলো রেখে যাচ্ছেন, ধামাচাপা দিয়ে চলে যাচ্ছেন। যদি কোনো কারণে পরিস্থিতি গণ্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু কঠিন বিপদে পড়বেন আজকে যারা সংসদ নির্বাচন করতেছেন। কারণ আপনারা কোন আইনে যাচ্ছেন আপনারা পরিষ্কার না, এবং নির্বাচন কমিশন বলতে পারতেছে না। তাই আমি মনে করি যে নির্বাচন কমিশনটা পরিষ্কার ক্লিয়ার করা উচিত যে কোন আইনে। ভুলে গেলে কালকে সকালে বলেন, নাহলে আপনার পরিণতি কিন্তু সেই আমাদের এই কি জানি কিছুদিন আগে হুদা সাহেবও প্রধান নির্বাচন কমিশনে ছিলেন, ওটা ওনার মাথায় রাখা উচিত। এটা বাংলাদেশ, সবচেয়ে পরাশক্তি ছিল শেখ হাসিনা। ওনার যেদিন পতন হয় তার আগেও কিন্তু টোটাল বাংলাদেশের সমস্ত কমিউনিটি, রাষ্ট্রীয় সমস্ত অর্গান তার পায়ের তলায় ছিল। ধরে নেওয়া হচ্ছে আমি ক্ষমতায় যাওয়ার পর আমাকে পায়কে, কিন্তু দে হ্যাভ ফরগটেন বাংলাদেশের শেখ হাসিনার চেয়ে ক্ষমতাধর কোনো নেতা এ পর্যন্ত তো আসে নাই, সামনে আসবে কিনা আমি জানি না। এ পর্যন্ত ক্ষমতাধর বলতে এই ক্ষমতাধর এক জিনিস, আর আপনার একটা যোগ্য নেতৃত্ব সেটা আর এক প্রশ্ন। ক্ষমতাধর বলতেই টোটাল পাওয়ারটা কুক্ষিগত করে রাখছেন একদম হাতের মুঠোয়। কারণ প্রধানমন্ত্রীর টেবিল থাকার কথা একদম সম্পূর্ণ খালি, ওগুলো থাকতো বড় সমস্ত ফাইল ওই জায়গায়। তো এইরকম একটা লোক আসা কঠিন। সুতরাং আমি ইতিমধ্যে কয়েকটা সিমটম আপনাকে বলি। আপনি যদি জান আব্দুল মোমেনের ইন্টারভিউ দেখছেন কিনা আমি জানি না, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, উনি সম্প্রতি ইন্টারভিউ দিচ্ছেন। উনি 8 মাস দেশে ছিলেন, এখন থেকে 7 মাস আগে বেরিয়ে গেছেন, এবং ওনার জিস্ট হইল যে উনি কীভাবে বেরোইছেন, প্রশাসনের সহযোগিতায়। তো প্রশাসনের লোকজন তাকে সহযোগিতা করছে 8 মাস পরেও, এখন থেকে 7 মাস আগেও। তাইলে আজকে যারা ক্ষমতায় যাচ্ছি না তাদের মাথায় রাখতে হবে যে প্রশাসন এখনও আপনার না। আপনাদের পক্ষে প্রশাসন কাজ করতেছে এই কারণে তারা মনে করতেছে মন্দের ভালো, যেহেতু যেই ন্যারেটিভ শেখ হাসিনার ছিল সেই ন্যায় মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি হিসেবে আপনারা আবির্ভূত হয়েছেন। কেন হয়েছেন, কী জন্য হয়েছেন সেটা কিন্তু আপনাদেরকে পক্ষপাতিত্ব করা হচ্ছে, প্রশাসন করতেছে। এখন ওই মোমেন সাহেব কিন্তু আরও একটা কথা তুলছেন যে আমরা বিদেশে বসে অহেতুক বসে থাকিনি, আমরা এই আওয়ামী লীগ ব্যতীত যদি নির্বাচন হয়, ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় সেটা মেনে নিব না, এবং আমরা লেখালেখি করতেছি বিভিন্ন দূতাবাসে এবং বিভিন্ন সংস্থার কাছে। পাশাপাশি আমেরিকান অ্যাম্বাসেডর সম্প্রতি তারেক রহমান সাহেবের দেখা করছেন, চীনারা কি বলছে, সব কিছু মিলে অর্থ দাঁড়ায় ইনক্লুসিভ নির্বাচন তারা চায়, ইইউ ইনক্লুসিভ নির্বাচন চায়। এই যে স্লোগানটা উঠছে, আমি ইনক্লুসিভ নির্বাচন চাই কি চাই না সেই প্রশ্নে আমি নাই, কারণ আমি রাজনীতিবিদ না, কিন্তু আমি আলোচনা করতেছি। এখন আওয়ামী লীগ তো দলীয়ভাবে ব্যান্ড নয়, আওয়ামী লীগ তো ব্যান্ড নয়, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রাখছে। যারা গণতন্ত্রের নামে চিৎকার করেন আমরা গণতন্ত্র চাই এবং সে কারণে আপনি নির্বাচন চান, তো একই সময় তো আপনাদের বলা উচিত যে দলটা ব্যান্ড নয় সে দল নির্বাচনে আসতে পারবে না কেন। আমি কিন্তু বলছি না যে আওয়ামী লীগ আনা উচিত কি উচিত না, কিন্তু গণতন্ত্রের দোহাই দিতেছেন, গণতন্ত্রের নামে নির্বাচন দরকার বলতেছেন, তো গণতন্ত্রের নামে যে দলটা ব্যান্ড নয় 25% to 30% ভোট তাদের আছে যদি হয়, তাহলে আপনারা কেন সরকারকে চাপ দিচ্ছেন না একটা ব্যান্ড না যে দলটা তার কার্যক্রম স্থগিত রাখবেন কেন, ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না কেন, তাহলে গণতন্ত্র আপনিও চান না। এবং এই আওয়ামী লীগ ব্যান্ড নয় কিন্তু নির্বাচন কার্যক্রম স্থগিত রাখছে, তারা মাঠে নয় বলেই বোধহয় অনেকে সুযোগ পাচ্ছেন, যার জন্য যাচ্ছে তাইভাবে নির্বাচনটা চাচ্ছেন। গণতন্ত্রে বিশ্বাসী কেউ না, গণতন্ত্রে বিশ্বাসী হলে রাজনৈতিক দলগুলো এক্সিস্টিং যারা, তাদের তো ইউনূস সরকারের উপরে চাপ দেওয়া উচিত, নির্বাচন কমিশনের উপরে চাপ দেওয়া উচিত, এই দল ব্যান্ড নয় তাহলে ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না কেন। আমি চাচ্ছি না, তাদের বলা উচিত, কারণ আমি গণতন্ত্র চাই, গণতন্ত্র চাই, গণতন্ত্র বলতে বলতে ফেনা তুলে ফেলতেছেন, এবং নির্বাচিত দলের কাছে দেশ একেবারে সেফ, নির্বাচিত সরকারের কাছে এই দাবিগুলো রাজনৈতিক দলের, কিন্তু নির্বাচিত দলের কাছে দলের সময় কিন্তু রাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। যদি জানতে চান বলবো না, ইনক্লুসিভ যে নির্বাচনের কথা আপনি বলছেন, যে না বিদেশি শক্তিগুলো যেভাবে বলছে, আমেরিকা বলছে, চায়না বলছে, ইউ বলছে, এটা কি কূটনৈতিক ভাষা মনে করছেন, নাকি মনে করছেন যে আমাদের যে নির্বাচন কমিশন তার প্রতি তার অনাস্থার জায়গাটা রয়েছে? বিষয়টা শুনেন, ডিপ্লোম্যাটদের ভাষা যদি বুঝতো বাংলাদেশের লোকে, হ্যাঁ, ডিপ্লোম্যাটদের ভাষা মারাত্মক। আমি সব দলের সাথে কাজ করতে চাই, এর মানে কি? ইনক্লুসিভ নির্বাচন দেখা গেল সব দল আসলো, এরপরও একটা দল আসলো না, তারপর যদি বলে সব দলের সাথে কাজ করতে চাই, মানে কি? 50টা দল আছে দেশে, 25টা আসছে, না আমরা সব দলের সাথে কাজ। কেউ বলছিল এটা এই রাষ্ট্র সিদ্ধান্ত নিবে, আবার ওদের পতনের পর
ইনক্লুসিভ নির্বাচন অনেক দেশেই চাইছে। তারপরে এখন এসে দেখা গেল ইইউ চায়, আমেরিকা চায়, আবার কেউ কেউ নীরব রয়েছে। নির্বাচনের দিকে যাচ্ছে ট্রেন। হ্যাঁ, তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমার কাছে মনে হয় কি, শুনেন, 96-তে একটা নির্বাচন হয়েছে, আবার এখন একটা নির্বাচন হচ্ছে। 96 নির্বাচনটা কিন্তু ফেব্রুয়ারির যে নির্বাচনটা, সেটা কিন্তু আপনার ইনক্লুসিভ নির্বাচন হয়নি। আপনার কি মনে আছে? 96 যেটা যার পরে ভোট করে যে তত্ত্বাবধায়ক, এটা যদিও ব্যাখ্যা দেওয়া হয় যে তত্ত্বাবধায়ক সরকার কাঠামো ফিরিয়ে আনার জন্য নির্বাচনটা জরুরি ছিল, তাই করা হয়েছে। জরুরি ছিল, কেউ তো আসে নাই। এটা হলো জোট বিফোর ইলেকশন ক্রস, এটা গণতন্ত্রের সংজ্ঞা নয়। জোট মে বি আফটার ইলেকশন। কেন? আপনার আইডিওলজি একটা, আমার আইডিওলজি একটা। আপনি আমার সাথে জোট করলেন, আইসা কি আমি বড় দল আমার সাথে জোট করছেন, তোমার মার্কে নিয়ে তুমি নির্বাচন করবা, আমার লোকের বলবো ওরে ভোট দাও। এটা কি ফাজলামি? কারণ আমার লোকগুলো তো আমার আদর্শে বিশ্বাসী। আমি এখন রাজনীতির নামে তারে বলতেছি যে আদর্শ আমার না, তাকে ভোট দিতে। আই হেট দিস পলিটিক্স। এটা গেল একটা। দ্বিতীয়, আমার দলে এসে যোগ দেন, আমার প্রতীক দিব, আপনি আমার মার্কায় নির্বাচন করেন। এটা তো আরও জঘন্য, কারণ আপনি আপনার দলটাকে লাথি মেরে চলে আসতেছেন। একটা দলের রেজিস্ট্রেশন পেতে কাঠখড় পোড়াইতে হয়, সেটাকে শুধু এমপি হবেন এই লোভে, এই মুহূর্তে আপনি আপনার দলের আদর্শ বিকায়ে দিয়ে চলে আসতেছেন। আসলে কি হবে? আপনাকে এই দল বিশ্বাস করবে? নো। কারণ আপনি যদি আপনার আদর্শ বিকায়ে দিয়ে চলে আসতে পারেন, কালকে সকালবেলা আর এক দল আপনাকে ডাকলে আমাকে ছেড়েও চলে যেতে পারবেন। এটাকে বলে হালকা সস্তা রাজনীতি, এবং গণতন্ত্রে বিশ্বাসী না কোনো রাজনৈতিক দল, আদর্শে বিশ্বাসী না কোনো রাজনৈতিক দল। আপনি যদি 71-এর রাজাকারকে বলেন যে তার আদর্শ নাই, আপনার আদর্শ তো নাই, আপনি তাকে নিয়েছিলেন একবার, তার আপনি মন্ত্রীও বানাইছেন। আদর্শিক দল বলতে কিছু নাই। এটা হলো শুধু ক্যাশ করা, কে কিভাবে কাকে ল্যাং মারবে। জনগণ এখন সোচ্চার, জনগণ এখন সোচ্চার। তাহলে জোটেরই একটা পার্ট বললাম। আচ্ছা, আরেকটা পার্ট বলি, জোটের সবচেয়ে ভয়ানক ক্ষতি হবে কি? আমি যে আমার দলের থেকে 4 জন লোক উপযুক্ত, সেই 4 জনকে বঞ্চিত করে যখন আমি তৃতীয় দলের একটা লোককে দিলাম, বলতে তোমরা তাকে ভোট দিও, তারা উপর দিয়ে আমার দল করবে, ভিতর দিয়ে করবে না, আমি নিশ্চিত করে বলে দিতে পারি। এবং ওই প্রার্থী ফেল করার সম্ভাবনা আছে। আবার যদি আপনি মনে যে দলের প্রতীক দিয়ে দিলাম, অন্য দল থেকে আসছে, আমার দলের প্রতীক দিয়েছি মানে আমার দলে যোগ দিয়ে আমার দলের মেম্বার হিসেবে ইলেকশন করতেছে, সেখানেও তার আদি যে লোকগুলো আছে এই দলের, তারা তাকে অ্যাকসেপ্ট করবে না। এবার তো আরপিওর যে সংশোধনী, তাতে যে দল সে দলের মার্কা নিয়েই করবে, বাট তারপরেও দুই একজন এরকম করেছে যে কোন একটা দলের সাধারণ সম্পাদক মানে দল ছেড়ে দিয়ে চলে এসেছে। এই সাধারণ সম্পাদক তো তার ওই দল আর নাই, আইসা এই দলের লাস্ট মেম্বার হয়েছে, তার কোনো পদ নাই এই দলে, সিম্পল যোগ দিছে। তো লাস্ট মেম্বারকে আপনি যখন নমিনেশন দিলেন, তখন জনগণ কি করবে? কোথায় জনগণ বলতে কিছু নাই তো, তার দলের লোকের কথা বলতে পারেন। জনগণের দলবিহীন যে লোকগুলো, এগুলো আপনার ওপিনিয়ন না, এগুলো আপনি ভাবতেই পারবেন না। এদের ভোট কোথায় যাবে সেটা আরেকটা প্রশ্ন আনলেন আপনি। তাহলে এবার তো তরুণ ভোটারদের সংখ্যা অনেক বেশি, এবং সেটার পার্সেন্টেজ 30-এর উপরে, প্রায় 34-এর কাছাকাছি। আপনি যদি ওইভাবে আসেন, এবারের ভোট কঠিন হবে যদি ভোটটা সুষ্ঠু হয়। ভোটের কারচুপি একটা শব্দ, ভোটের সাথে ইঞ্জিনিয়ারিং একটা শব্দ, এগুলি পরে আনতেছি। তার আগে যদি আপনি আসেন, 4 কোটি তরুণ ভোটার, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি আপনাকে, এই 4 কোটি ভোটার, আওয়ামী লীগের কথা বলছি না, আওয়ামী লীগ তো ইলেকশনে আসতেছে না, এই 4 কোটি ভোটারের ভিতরে যদি কিছু আওয়ামী লীগের ভোটার থেকে থাকে, থাকুক, সেটা নিয়ে আমার প্রশ্ন নাই, কিন্তু তাদের সংখ্যা খুব নমিনাল হবে। এই কারণে যে 15 বছর তারা তাদের শাসনটা দেখছে, আমি তারপরে কিছু ধরে নিলাম তাদের জন্য রয়েছে। আর আওয়ামী লীগের যে ভোট, এরা যদি ভোটে অংশ নিতে না পারে, আমি একদিন বলছি যে আওয়ামী লীগের ভোট যেদিকে যাবে তারা জিতবে, ইট ইজ এ কারেক্ট, ইট ইজ ফ্যাক্ট। কিন্তু আওয়ামী লীগ হয়তো ভোট বিধানে বিরত থাকবে, তাদের প্রার্থী না থাকলে, নির্বাচন না করলে, আবার জানি না জাতীয় পার্টি দিতে। কিন্তু এখন আসেন 4 কোটি ভোটার, এই 4 কোটি ভোটার কিন্তু আওয়ামী লীগকে দেখছে, তার সাথে আওয়ামী লীগের দোষর হিসেবে জাতীয় পার্টিতে দেখছে, এদেরকে ভোট দেওয়ার কথা না। কিন্তু 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত যে 18 মাস টাইম, 17-18 মাস টাইম, তাতে মাঠে যে দলগুলা বিরাজমান, তাদের অ্যাক্টিভিটিস তারা দেখতেছে, তারা পরিষ্কার দেখবে। প্রতিটা সরকারের প্রতি যদি কারো দুর্বলতা থাকে, বা কোনো দলের অ্যাকশনে যদি বোঝা যায় যে ওই সাথে আঘাত আছে বা তাদেরকে ফেভার করতে চায়, তারা এই ভোট থেকে তার দলের লোকেরা দিবে না। কারণ তার সন্তান হারার ব্যথাটা সে বোঝে, তার দলের নেতা কি হয়ে যাবে, এমপি হবে, সেটা সে বোঝে না, সে তার ব্যথার জায়গাটা দেখে। একইভাবে 30,000 যে আহত হয়েছে, তাদেরও তো দাদা, নানা, বাবা, গার্জিয়ান আছে, তারাও বিবেচনায় নেবে। কোনো দলের সাথেও যদি তারা সংযুক্ত থাকে, কিন্তু সেই দল যদি ফ্যাসিজমের পক্ষে থেকে থাকে, তারা তাদেরকে ভোট দিবে না, উপরে কথা বলবে না। এবং এইভাবে যদি আপনি দেখেন, 40-50 হাজার লোকের গার্জিয়ান, তাদের কিন্তু আত্মীয় স্বজন মিলে এলে তারা ভিতরে ভিতরে কি প্রচার করবে আমরা জানি না। সুতরাং ভোট যদি 50-60% শুদ্ধ হয়, হাড্ডি লড়াই হবে। 2/3 মেজরিটি কেউ পাবে না, নাম্বার 1। নাম্বার 2, সিঙ্গেল মেজরিটি নিয়ে উইন করা টাফ হবে। বলছেন চ্যালেঞ্জ।
কিন্তু প্রশ্ন হচ্ছে সুষ্ঠু হবে কিনা। মানে কি সংশয়, কোন বিষয়গুলো নিয়ে আপনি সংশয় প্রকাশ করছেন যে সুষ্ঠু হবে কিনা? আমরা দেখতে পাচ্ছি, আমি যে একটু আগে বললাম, আপনি ঋণ খেলাপি যখন অ্যালাউ করছেন, আপনি যখন দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করছেন, কেন অ্যালাউ করছেন? কিন্তু ধরেন এটা এক ধরনের প্রার্থিতা হয়ে গেল, কিন্তু তারপর নির্বাচনের যে জায়গা, পুলিশ মাঠে আছে, বিজেপি মাঠে আছে, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, তারপরেও কি কোনো সংশয় থাকার কথা? ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, অস্ত্র নাকি এখনো উদ্ধার হয় নাই। আপনি বলেন আমাকে। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে 60 বা 63% অস্ত্র উদ্ধার হয়েছে যেগুলো খোয়া গেছে। খোয়া গেছে, আবার এও বলছে যেগুলো খোয়া গেছে সেগুলো নির্বাচনের সময় ব্যবহার হবে না। উনি কিভাবে বুঝলেন? আমি কেমনে বলবো? খোয়া গেছে সেই অস্ত্র ব্যবহার হবে না। আপনি বলেন, একটা স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই কথা বলে, আপনি এখানে কি কথা বলবেন আর? আচ্ছা, আমরা এই বিষয় না, আমরা আবার অন্য আরেকটি বিষয়ে যেতে চাই। আজকে টিআইবি একটি প্রেস কনফারেন্স করেছে এবং সেখানে বলেছে যে যারা এবার নির্বাচনে প্রার্থী হয়েছে তার মধ্যে 891 জন কোটিপতি প্রার্থী এবং তার মধ্যে 100 কোটি টাকার মালিক 27 জন। আবারও কি নির্বাচনে 24-এর অভ্যুত্থানের পরেও টাকার খেলা, পেশি শক্তির খেলা, জোর জবরদস্তিমূলক খেলা, এগুলোই কি ফিরে আসবে? আচ্ছা, আপনি আমাকে বলেন, একটা লোক এমপি হবে, মেম্বার অফ পার্লামেন্ট হবে, কোনো সন্দেহ নাই বাংলাদেশে, ঢাকা শহরে না, আমি যদি গ্রামেও যাই, এ তো আমি যদি বলেন প্রমাণ লাগবে না। আপনি এই আবহাওয়ায় থাকেন, তো এই মাটিতে থাকেন না। মফস্বলে বোধহয় 5 কোটি টাকার নিচে এমপি ইলেকশন হয় না গ্রামগঞ্জে। আমরা অবশ্য মানে আমার নিজের অভিজ্ঞতা যেটুকু আছে, আমি যেটুকু জানি, উপজেলা ইলেকশন করতেই এর চাইতে বেশি খরচ হয়। আচ্ছা দেখেন, আমি অত দূরে গেলাম না। আপনি 10 কোটি টাকাই থাকি একটা এমপি ইলেকশনে, 10 কোটি টাকা কি তামাশা? আপনি কি পাগলে পাইছে? আপনি 10 কোটি টাকা ছেড়ে দিচ্ছেন বাজারে। একটা মূর্খ লোক, লেখাপড়া জানে না, সংবিধান পারমিট করতে 100% মূর্খ লোক এমপি হইতে পারবে, শিক্ষাগত যোগ্যতা আছে, তো সে এমপি হইতে চায় কেন? কি কারণে? কি আইন পাশ করবে সে? বাংলাদেশে বড় ব্যবসায়ী, কি আইন পাশ করবে সে? কেন আসে? কারণ আপনি যখনই এমপি হয়ে যান, আপনি সব আইনের ঊর্ধ্বে। বুকে হাত দিয়ে বলেন, বাংলাদেশে কোন যখন এমপি হয়ে যায়, বিশেষ করে যারা সরকার গঠন করে, তাদের এমপি তো দূরের কথা, তার এমপির বাড়ির গাড়ির ড্রাইভারও আইনের ঊর্ধ্বে, ড্রাইভারের পোলাও আইনের ঊর্ধ্বে। কাজেই আমি আইনের ঊর্ধ্বে যেতে চাই, 1। 2, আমি যত অপকর্ম করব সবই যদি আমি আইনের ঊর্ধ্বে থাকতে পারি, সমস্যা কোথায়? আমি রাজনৈতিক দল হিসাবে অবৈধ আর্ন করব, তা না হলে আমি 840 কোটি টাকার একজন খেলাপির কথা জানি, নামটা বললাম না, তাকে আপনি এমপি বানাচ্ছেন কেন? অর্থাৎ একটা পুকুর নিয়ে সে যাচ্ছে, পুকুর মানে আমি ডোবাই যে টাকার ঋণটা, এটা সে 5 বছরে ভরাট করে ফেলবে। তা না হলে আপনি যদি মনে করেন এটা দায়িত্বের জায়গা, তাহলে আপনি কেন যাবেন? আমার ইনকাম দিয়ে আমি চলবো, আর সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আইন পাশ করব, আর সেখানে বলার অধিকার থাকবে আমি শুধু ওইটুকুই, পাস 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 পাস। কিন্তু ভোট চাওয়ার সময় তো কেউ আইন পাশের কথা বলে না, সবাই বলে এলাকার উন্নয়ন এবং জনগণের। টোটালটা জঘন্যতম, কঠিনতম অপরাধ এবং ভায়োলেশন অফ কনস্টিটিউশন। সংবিধানে বলা আছে এমপির কাজ কি। আমি দায়িত্ব নিয়ে বলছি, 90% এমপি জানিই না তার কাজ কি। এমপির কাজ রাষ্ট্রপতি নির্বাচন করা, এমপির কাজ প্রধানমন্ত্রী নির্বাচন করা, এমপির কাজ স্পিকার নির্বাচন করা, এমপির কাজ অন্যান্য নির্বাচন যেটা সংসদের মধ্যে হবে, এমপির কাজ সাব কমিটি গঠন করবে, সুপারভাইজিং করবে, অনেক কিছু। এমপির কাজ আইন প্রণয়ন করা, এমপির কাজ বাজেট প্রণয়ন করা, এইগুলো হলো এমপির কাজ। এত যদি লোভ থাকে ডেভেলপমেন্ট ওয়ার্কের, উপজেলা চেয়ারম্যান হন, ইউনিয়নের চেয়ারম্যান হন, আপনি এমপি হওয়ার 100% অযোগ্য। অ্যান্ড ভায়োলেশন অফ কনস্টিটিউশন 53 বছর যাবত এগুলো এমপিরা করে আসতেছে। এবং পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতায় থাকে, পুকুর চুরি করবে, তারা অতীত সরকারের কোনো বিচার করবে না। আজকে এমন কথাও বলা হচ্ছে 16 বছর যাবত ওই সরকার এই চুরি করেছে, অনেক সম্পদ লুটে নিচ্ছে, একটা বার উচ্চারণ করে নাই যে আমরা সেটার বিচার করব, একটা বার উচ্চারণ করে আমরা টাকা ফেরত আনবো, একটা বার উচ্চারণ করতেছে না যে আয়না ঘর বিচার করবো, একটা বার উচ্চারণ করতেছে না 57 জন সেনা অফিসার হত্যা হয়েছে বিচার করবো, একটা বার উচ্চারণ করে না যে শাপলা চত্বর হত্যা হয়েছে বিচার করব। আপনি তাদেরকে দিয়ে কি আশা করেন? জাস্ট দে উইল কাম, আবার তারা লুটে খাবে, চলে যাওয়ার পর আবার রাজনৈতিক দল আসবে, তারা ভাববে আগেরটায় আমাদেরকে কিছু বলে নাই, আমরা তাদের কিছু বলবো না। এটা ডায়ালগ। অন্য আরেকটি প্রসঙ্গে ফিরতে চাই। আবু হেনা রাজ্জাকি, নির্বাচনের প্রচারের প্রথম দিনই তারেক রহমান তার বক্তব্যে বলেছেন যে উন্নয়নের নামে 16 বছর লুটপাট। ভালো কথা, আমি তো অ্যাপ্রিসিয়েট করি। উন্নয়নের নয় যে 16 বছর লুটপাট, এটা কি উনি জানেন? গ্রামে গঞ্জে
এমন কেউ নাই। পদ্মা ব্রিজের নামে টাকা মারছে, এলিভেটেড এক্সপ্রেস নামে টাকা মারছে, তারপরে কর্ণফুলী টানেলের নামে টাকা মেরেছে, মারছে না? না, কিন্তু এটা কি শুধু রাজনৈতিক অভিযোগ, নাকি যারা আইনের সাথে জড়িত তাদেরকে চাপে ফেলে দেওয়া হলো? তার সাথে কি লাইনটা আসছে আমরা ক্ষমতায় গেলে বিচার করব, আমরা ক্ষমতায় গেলে পাচার করা টাকা ফেরত আনবো? আসছে? যেহেতু আসে নাই, আপনি ওইটুক বললে তো সবাই বলে, গ্রামে গঞ্জে সব লোক বলে, আমিও বলি। আমার বলার তারপরে আমি বাড়তি কি পাইলাম? আমি তো বলতেছি চুরি করছে, এটা বিচার করা উচিত। আমরা এত লুট হয়েছে, ফাইন, পরের লাইনগুলা কোথায়? টাকা ফেরত আনবো, রোহিঙ্গা ফেরত দিব, আসছে? এই যে রোহিঙ্গা, আপনি বলেন তো, আপনার বাসায় যদি ওয়ার্ল্ড কাপকে একটা লোক ঢুকে, তাহলে আপনি কত কিছু করেন, থানায় মামলা করেন, এলাকাবাসী একত্র করেন, ভাই লোকটা যায় না, আর 10 লাখ রোহিঙ্গা ঢুকলো, সে ব্যাপারে কথা নাই কেন? ইউনূস সাহেব, আমি তো তার মনে এখন কিছু মনেই করি না, কারণ ফ্রম ডে ওয়ান সে অযোগ্য, অথর্ব, এনজিও গভর্নমেন্ট, এগুলো আমরা বলছি। কিন্তু রাজনৈতিক প্রতিশ্রুতি কি? রোহিঙ্গা সরাবেন, আমার দেশের মধ্যে 10 লাখ লোক ঢুকে বসে আছে, এখন যদি আপনি এসে বলেন আগের সরকার ঢুকাইছে, তো আমি কি করব? তাহলে তো ভাই ক্ষমতায় যাওয়ার দরকার নাই। না, তাহলে আমাদের করণীয় কি? আপনি সম্প্রতি একটা লেখায় লিখেছেন যে নিরাময় অযোগ্য দুর্নীতি, দুর্নীতি হচ্ছে নিঃশব্দ ঘুণপোকার মতো, যা রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভাবনাকে ধ্বংস করে দেয়। তাহলে কি আমরা ধ্বংসের দিকেই ধাবিত হচ্ছি? আপনি বলেন, আপনি উন্নয়নটা কি হইলো? আপনি মাথা পিছু ঋণ নিতেছেন প্রতিদিন, আপনার কি উন্নয়ন হচ্ছে? আমার বক্তব্য হইলো এই, আমার বক্তব্য, আমি কুঁড়ে ঘরে থাকবো কিন্তু আমার জীবন নিরাপদ থাকবে। আমি কুঁড়ে ঘরে থাকবো, আমার বাক স্বাধীনতা থাকবে। আমার বাক স্বাধীনতা আছে, কি? ফ্রিডম অফ স্পিচ, এটা আমার দেশে আছে, কিন্তু ফ্রিডম আফটার স্পিচ, সেটা হলো মেইন কথা। আপনি যা বলার বলে যেতে পারেন, তারপর ফ্রিডম আফটার স্পিচ আছে কিনা, এটা মেইন জিনিস। সুতরাং আপনি 3টা বিষয় একেবারে মৌলিক, আমার চলাফেরার স্বাধীনতা, আমার সম্পদের স্বাধীনতা, আমার জীবনের স্বাধীনতা। এই 3টা জিনিস কেউ যে রাষ্ট্র দিতে পারে না, সে রাষ্ট্রই অট্টালিকা, 4 পয়সার মূল্য নাই, একদম 4 পয়সার মূল্য নাই। ইউনূস সাহেব যতদিন ক্ষমতায় ছিলেন, হ্যাঁ, রিজার্ভ ফান্ড $32 বিলিয়ন আসছে, এখনো ক্ষমতায় আছেন, এখনো ক্ষমতায় আসছে। তারপরে ব্যাংকগুলো সব শাটার বন্ধ হয়ে যাওয়ার কথা, কোনোভাবে টিকিয়ে রেখেছেন। ফরেন রেমিটেন্স বেড়েছে, আমি তার প্রশংসায় এখানে বসিনি, বাট আপনি যদি ফ্রম ডে ওয়ান ধরেন, ইউনূস সাহেব কিন্তু নন কোঅপারেটেড বাই দিস পলিটিক্যাল পার্টিস। বলেন কেমনে? সিম্পল লজিক দিই আপনাকে, 2টো এক্সাম্পল দিব। আমলারা এবং রাজনীতিবিদরা ইউনূস সাহেবকে কোনো কোঅপারেট করে নাই। কেন করে না তাদের ব্যাপার, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। যে সমস্ত রাজনৈতিক দলরা এখন নির্বাচনের জন্য সবাই চিৎকার করতেছেন, তারা কিন্তু বলেছেন তারা 12 বছর ধরে আন্দোলন করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, করেন নাই? বলছেন না? তো 12 বছর আপনি আন্দোলন করেন আওয়ামী লীগের সরানোর জন্য, তারা 15 বছর ক্ষমতায় ছিল, ওইটা কোন পদের আন্দোলন? আবার ইউনূস সাহেবকে সবাই সহযোগিতা করতেছেন বলছেন, বলে নাই? সব রাজনীতি সহযোগিতা করতেছে, উনি 15-16 মাস থাকতে পারতেছে না ঠিক মতো, এটা কোন পদের সহযোগিতা? এটা মুখে এক, অন্তরে আর এক। এবার আসেন প্রশাসন। যদি বলি আমি অর্থনীতিবিদ ছিল ফখরুদ্দিন, অন 11 গভর্নমেন্ট, ফখরুদ্দিন আর ইউনূস যদি আমি তুলনা করি, কাকে ভালো বলবেন? সব বাদ দেন, 2টা লোক তো কেউ পলিটিক্যাল না, ইন টার্মস অফ বিশ্বের রিলেশন, যোগ্যতা, অবশ্যই আমি ইউনূসকে বড় বলবো। তা ফখরুদ্দিন সাহেবের পাশে কিন্তু একজন আর্মি চিফ ছিলেন তখন, মইনু আহমেদ, মাটি থরথরায় কাঁপতো না? তো আমার ইউনূস সাহেবের পাশেও তো একজন আর্মি চিফ ছিলেন, গত 18 মাস যাবত মেসিসি পাওয়ার নিয়ে মাটি তো কাঁপে নাই। তাহলে কিরম সহযোগিতা করছে প্রশাসন? তারপরও 1.5 বছর ইউনূস সাহেব আছেন, শুধুমাত্র তারকে স্পর্শ করতে সাহস পায়নি। আমরা আসলে তাহলে কে কাকে সহযোগিতা করছি? ধরেন আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে আমাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হওয়ার কথা ছিল, আপনি জানেন আজকেই আমাদের বিসিবি ঘোষণা দিয়েছে যে আমরা টি-20 বিশ্বকাপ খেলতে যেতে পারছি না ভারতের নিরাপত্তার কারণে। হাদির হত্যাকাণ্ডের পর ভারতের সাথে আমাদের সম্পর্ক আরো খারাপ হয়েছে, এবং 24-এর পর তো দেখেছেন এই একটা দেশের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় মসজিদের ইমাম, সব জাতীয়রা পালিয়ে গেছে। কোথায় আছে আমাদের এই সম্পর্ক? এটাই তো আমি বলতেছি, যদি তাই আপনি বলেন সম্পর্ক তো আছেই। আমাদের যারা পালায়ে গেছে 5 আগস্টের পরে, তারা কোথায় আছে? সবাই ভারতে। তাহলে সম্পর্ক ভালো না? সম্পর্ক তো ভালো, সেটা তো একটা অংশের সাথে, কিন্তু রাষ্ট্রের সাথে রাষ্ট্রের। আমি তো সেটাই বলতেছি। আপনি ভারত কেন, সব দেশের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। আপনি যখন স্লোগান দেন দিল্লি নয় পিন্ডি নয়, কি তাইলে? আপনি বিশ্ববাজারে, গ্লোবাল ভিলেজে আপনি বিশ্বের সাথে যোগাযোগ রাখতে হবে। আপনি যদি প্রপারলি রাখতে না পারেন, সেটা আপনার ব্যর্থতা, ওই দেশের ব্যর্থতা নয়। ভারত এসে আমারে কি করলো, আমি যদি আপনার কাছ থেকে পিঠ পোষা দিয়ে একটা কাজ উদ্ধার করে নিতে পারি, আমি ইনভেস্ট করব কেন? এইটা দোষটা কি ভারতের, না আমেরিকার, না চায়নার? আমারটা যখন আমি বুঝি না, আপনি যারা আজকে চিৎকার করতেছেন দেশে এসে ফেব্রুয়ারিতে নির্বাচন পাচ্ছেন 26-এ, একবার করে তারা চক্ষু বন্ধ করে ভাবছেন যদি হাসিনাকে সরানো না যাইতো তাইলে 29-এ নির্বাচন হইতো?
যদি হাসিনাকে না সরাইতে পারতো অনেকেই আমরা দেশে আসতে পারতাম না। যদি হাসিনাকে না সরাইতে পারতো অনেকেরই আফটার ডেথ কোথায় কবর হইতো, কোথায় দাপন হইতো ছিল অনিশ্চিত। এইটা কি আমরা একবারও ভাবছি? তো আপনি ভারতের দোষ অনেক পরে দেন না। আমি আভ্যন্তরীণভাবে আমরা কি করছি? আমার আভ্যন্তরীণ রাজনীতিতে ভারত নিয়ে আমার এত মাথা ব্যথা কেন? তারাই দিচ্ছি একজনের দেশ আগে ঠিক করি, গঠন করি, তাতে আমার এত কিছু লাগবে কেন? সে আমাকে কি দিবে? আমার তো নির্বাচন 29 হওয়ার কথা। তো যারা নির্বাচনটাকে 26 ফেব্রুয়ারিতে নিয়ে আসলো, যাদের বদৌলতে, তারা কোথায়? সবচেয়ে বড় দল আপনি ক্ষমতায় আসতে পারেন সম্ভাব্য, আপনি তো অনেক সিট ছেড়ে দিছেন, অনেকেরই ছেড়ে দিছেন সো কল্ড অমুক অমুক দলের সাথে। যাদের দলের যদি সংখ্যা কতজন মেম্বার বলা হয়, ডাকা হয়, 2টা বাস ধরে কিনা সন্দেহ, তাদেরকেও সিট ছেড়ে দিছেন। 20টা সিটে এই ছেলেপিলেগুলোকে যদি আমরা অ্যাকোমোডেট করে ফেলতাম, ওদের কাজ ছিল হাসিনাকে সরানো, আর তো কোনো আন্দোলন নাই। তো সেখানে তারপর যদি তারা অ্যাকোমোডেট করে আমরা দেশটাকে সাজাইতাম, মন্দ কি হইতো? তাহলে আন্দোলনের যারা স্টেক হোল্ডার, সেই এনসিপি যখন রাজনৈতিক দল করলো, এনসিপির সাথে বিএনপির জোট কেন হলো না?